গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজ তো মহালয়া, তাই ভিডিওর প্রথমেই জানাই সবাইকে শুভ মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই পুজো যেন সবার সুস্থভাবে এবং আনন্দে কাটে। বছরের অন্যান্য দিনে দেরি করে ঘুম থেকে উঠলেও আজকের দিনে কিন্তু ঠিক ভোরবেলা চোখ খুলে যায়। বাইরে এত সুন্দর মহালয়ার আওয়াজ আসছিল যে জানলাটা খুলে অনেকক্ষণ বসেছিলাম। চারিপাশের পরিবেশটা তো তোমাদের কাছে আর অচেনা নয়, তোমরা বুঝতেই পারছো যে আমি আছি দিদির বাড়িতে। আর দিদির বাড়িতে আসা হয়েছে এই মহারাজের আবদারে। ইনার আবদার হচ্ছে যে আমরা কেন এসে থাকি না। মাঝে না পরপর অনেক কয়েকদিন আসা হয়েছে, কোনো না কোনো কারণবশত, কিন্তু আসার পর এক রাত থেকে পরের দিনই আবার বাড়ি চলে গিয়েছি। তাই ইনার আবদার হচ্ছে এখন এসে কয়েকদিন থাকতে হবে। তাই ভাবলাম যে এখন তো কাজের প্রেশার একটু কমে গেছে, তো 2-3 দিন এখন ওর সাথে সময় কাটানো যাক। তাই 2-3 দিন হলো দিদির বাড়িতে এসে আমি আর মা আছি। তোমরা যারা আমার পুরনো ফলোয়ার্স, তোমরা তো জানবেই যে গত বছর মহালয়ার দিন আমরা গিয়েছিলাম লাভাতে ঘুরতে। আমি, রাতুল, সোনু আরও 2জন ফ্রেন্ড, আমরা সবাই মিলে লাভার পাহাড় দেখতে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি, দূরে পাহাড় পর্বতে গিয়ে এই পুজোর সময় পুজোর আভাসটা পাওয়া যায় না। ভালো তো ঘোরা হয়ই, কিন্তু পুজোর আগে পুজোর দিনে এরকম জায়গায় ঘুরতে যাওয়া সত্যিই বেকার। তাই এবার ডিসাইড করেছি বাইরে আমরা কোথাও ঘুরতে যাব না, আলিপুরে সবাই যেখানে যায় আমরাও সেখানেই ঘুরতে যাব। প্রায় কয়েক মাস আগে আমি একটা গিফট পার্সেল রিসিভ করেছিলাম। ইসলামপুর থেকে আমার এক ভাই পাঠিয়েছিল। সেই গিফটে অনেকগুলো ক্লে জুয়েলারি ছিল, ইয়াররিং ছিল, অন্যান্য আরও জুয়েলারি ছিল, তার সাথে এটাও ছিল। প্রত্যেকটা গিফটের পেছনে কিন্তু ও সুন্দর সুন্দর নোটও লিখে পাঠিয়েছিল। তো এটা আমি যখন দেখেছিলাম আমি ভেবেছিলাম যে এটা আমি সেদিনই ইউজ করব যেদিন আমি এটার সাথে পরার মতো মানানসই কোনো ড্রেস পাবো। তো আজ আমি যে ড্রেসটা পরেছি আমার মনে হলো এই ড্রেসটার সাথে এটাকে ইউজ করলে বেশ ভালো মানাবে। এই জিনিসটা ঠিক কীভাবে ইউজ করে বা কী কী স্টাইল করা যায় আমার ঠিক জানা নেই, বাট প্রথম যেদিন হাতে পেয়েছিলাম সেদিনে আমি গল্পে গল্পে এটার সাথে না একটু বেনি করে ফেলেছিলাম। দেখতে বেশ ভালো লাগছিল। তো তখনই ভেবেছিলাম যেদিনে আমি এটা ইউজ করব সেটাকে আমি বেনুনির সাথে ইউজ করব। ভীষণ কালারফুল একটা বেনুনি ক্রিয়েট হবে। দেখতেই পারছো আমার তো চুলগুলো ভীষণই ছোট, এটা দিয়ে করার পরে একটু গোজো মনে হচ্ছিলো, প্লাস একটা কালারফুলও হয়ে গেছিলো, আর লেন্থটাও অনেকটা বড় হয়ে গেছিলো। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই যে ব্যাগটা দেখতে পারছো এটাও কিন্তু ওই বিহঙ্গি বুটিক্সের যে পেজ আছে ওখান থেকে আমার গিফট করা হয়েছিল, কিন্তু এটাও এখন অবধি ইউজ করা হয়নি, কারণ এরকম ধরনের ব্যাগগুলো সচরাচর সব ড্রেসের সাথে মানায় না। তো ভাবলাম আজকে যেহেতু এই ড্রেসের সাথে মানাচ্ছে এটা আমি ইউজ করেই নিই। পুরো লুকটা ক্রিয়েট হয়ে গেছে। এরকম ধরনের লুকগুলো আমি অনেককে করতে দেখেছি, যাদের থেকে ইন্সপায়ার হয়ে আজকে করলাম। জানি না আমাকে ঠিক কতটা মানাচ্ছে। চলো এখন বেরোনো যাক। আজকে আমরা রিককে নিয়ে যাচ্ছি না, এখন বাইরের ওয়েদার ভীষণ খারাপ, একটু শীত শীতও লাগছে, গরমও লাগছে, আবার যখন তখন বৃষ্টিও হচ্ছে। তাই মিক্সড ওয়েদারে ওকে নিয়ে গেলে এত ভোরবেলা একটু শরীরটা খারাপ করতে পারে, তাই ওকে আজকে নিয়ে যাওয়া হচ্ছে না। 3 দিন ধরে বেশ ভালোই কাটলো দিদির বাড়িতে। আজকে আমরা ঘুরে ডিরেক্ট আমি একদম বাড়ি ঢুকে যাবো, আর এদিক দিয়ে মা ঘুম থেকে উঠে রিককে নিয়ে আমাদের বাড়ি চলে যাবে। দেরি হচ্ছিল বলে রাতুলকে বললাম তুমি দাঁড়াও, আমরাই আসছি তোমার বাড়ির সামনে। এই তো রাতুলের সাথে দেখা হয়ে গেল। তারপর এই তো প্যান্ডেল দেখতে দেখতে আমরা যাচ্ছি ঘুরতে। আজ ভোরবেলা হলেও রাস্তায় এত ভিড় ছিল, চারিদিকে এত লোক ঘুরতে বেরিয়েছে, দেখে ভীষণ ভালো লাগছিল। আর এই যে যাওয়ার পথে এই রাস্তাটা তোমরা তো অনেক সময় ভিডিওতে দেখেইছো যে জায়গাটা ভীষণ ফাঁকা ফাঁকা সুনসান থাকে, কিন্তু আজ দেখে এত ভালো লাগছিল। কত দোকান বসেছে, ছোট্ট মতো একটা মেলার মতো বসে গেছে, কত চারিদিকে খেলনাবাটির দোকান, খাওয়ার দোকান বসেছে। এই রাস্তাগুলোতে তোমাদের সবারই এখন ভীষণ চেনা, বহুবার এই রাস্তা দিয়ে আমি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি। আজকে আমরা আবারও যাচ্ছি ডিমা ব্রিজে। আলিপুরদুয়ার ডিমা ব্রিজে এই মহালয়ার দিন ভোরবেলা নাকি ভীষণ ভিড় হয়, সবাই ঘুরতে যায়, কিন্তু আমরা কোনো বছরই ঘুরতে যাই না। প্রত্যেক বছরই শুনি যে গাড়ি পার্ক করতে নাকি অনেক সময় লাগে, এবং ঘোরার পরে সেই গাড়ি বের করে ওখান থেকে বেরোতে নাকি অনেকটা সময় লেগে যায়, এত ভিড় হয়। সেই ভিড়ের ভয়ে আমরা কোনো বছরে যাইনি, কিন্তু এবছর ভাবলাম যে গিয়ে একবার এক্সপিরিয়েন্সটা নেওয়াই যাক। চলেও এসেছি ব্রিজের কাছে। রাস্তার দুপাশ দিয়ে এত কাশবন দেখা যাচ্ছিল, কিন্তু কাশবনগুলো না মরে গেছে। লাস্ট কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, এত বাজে ওয়েদার, যেগুলোর ভালোভাবে টিকে নেই। দেখো যেটা বলছিলাম, ডিমা ব্রিজে কত ভিড় হয়, ওপরে নিচে লোকে একদম হাহাকার করছে।
ওখানে পৌঁছে চারিদিক দিয়ে এত খাওয়ার দেখে না আমি আর সত্যিই থাকতে পারিনি, একটু খিদেও পেয়েছিল, ভোরবেলা উঠেছি তো। তাই ঘুগনি দেখা মাত্রই আমি বললাম যে না, একটা ঘুগনি তো খেতেই হবে। তো এক প্লেট নিয়ে আমরা সবাই ভাগাভাগি করে খেয়ে নিয়েছি। এখন চলো নিচে যাওয়া যাক। নিচের দিকটা তো তোমাদের আমি এর আগেও ঘুরে দেখিয়েছিলাম, একটু জল আছে, সুন্দর বসার জায়গা আছে, কিন্তু বসার জায়গার ওদিকে আমরা যাইনি। আমরা চলে যাচ্ছি নিচের দিকে যেন একটু জলে নামতে পারি। ততক্ষণে সূর্য মামা উঠে গিয়েছিল আর আমরা বেশ সুন্দর একটা রোদও পাচ্ছিলাম। কালকে রাতে না আমাদের এলাকার সবার ফোনে একটা মেসেজ গিয়েছে, এই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার নানান জায়গা মেনশন করে লিখে দিয়েছিল যে আজ দরকার ছাড়া বাড়ি থেকে একদমই বেরোতে না। আজকের আকাশ নাকি খুবই খারাপ, বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা আছে, বাজ পড়ার সম্ভাবনা আছে। তো সেটা দেখা মাত্রই আমার মনটা ভীষণ খারাপ হয়েছিল। কোনো বছরের প্ল্যান করি না ডিমা ব্রিজে আসবো, এবছর প্ল্যান করলাম বাইকেই আসবো যেহেতু এখানে। তো সেরকম বৃষ্টি বা বাজ পড়লে কোনোভাবে বাড়ি থেকে বেরোতে পারতাম না, বাড়ির কেউই বেরোতে দিত না, তাই একটু মনটা খারাপ হয়েছিল। কিন্তু সকালে উঠে যখন আকাশটা দেখেছি বেশ ভালো পরিষ্কারই আছে, তো বেশ খুশি হয়েছিলাম যে না, ঘুরতে যেতে পারবো। জলে নেমে আমি আর দিদি কয়েকটা ফটো তুলি, ভিডিও করি, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ এই যে দুজন আছে এরা প্রচণ্ড তাড়া দিচ্ছিল, তাই বেশিক্ষণ দাঁড়ায়নি। আমরা উঠে আসলাম এবং বেরিয়েও যাচ্ছি। আর আমরা যখন বেরোচ্ছি তখন যেন মনে হচ্ছিল ভিড় আরও বাড়ছে, আরও লোক তখন আসছিল। আমরা ব্রিজের ওখানে দোকানগুলো থেকে আর কিছু খাইনি, কারণ ওখানে কমন ওই এগরোল, চাউমিন, ভেলপুরি এগুলোই পাওয়া যাচ্ছিল। এইদিকে যখন এসেছি এদিকের মোমো না খেয়ে তো যেতে পারি না, কারণ এদিকের মোমো হচ্ছে সব থেকে বেস্ট। তো আমরা সবাই মিলে এখান থেকে চিকেন মোমো খাই। বাড়ি ফেরার পথে আমি রাতুলকে বারবার বলছিলাম যে আমাদের বাড়িতে ঢোকো, ওখান থেকে ব্রেকফাস্ট করে তারপর না হয় বাড়িতে চলে যেও, কিন্তু ও তখন আর ঘুমে থাকতেই পারছিল না, তাই ও বাড়ি চলে যায়। আমি, দিদি, বাপিদা আমাদের বাড়িতে চলে আসলাম। আসার পথে আমি একটু মিষ্টিও নিয়ে নিয়েছিলাম। আজ আমি 4 দিন পর বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখি মা তো চলে এসেছে এবং আসা মাত্রই নিজের কাজে লেগে পড়েছে ঘর পরিষ্কার করাতে। আমি ওর এক মুহূর্তের জন্য বসে নিই, ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে আসি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাবো বলে। আমার হাতে সময় একদমই কম ছিল, কারণ এখানে ব্রেকফাস্ট করে দিদি বাপিদা দুজনে নিজেদের কাজে যাবে। তো 1-1.5 ঘন্টার মধ্যে পুরো ব্রেকফাস্ট করে ওরা বেরিয়ে যাবে। আর আজকে আমি বানাবো ব্রেকফাস্টে হচ্ছে লুচি আর ঘুগনি। মহালয়ার দিন সকালে লুচি ঘুগনি বা লুচি মাংস এগুলো না হলে চলে বলো? ঘুগনি বানানোর ছোলাটা কালকে দিদির বাড়িতে ভিজিয়ে রেখেছিলাম, মা আসার সময় নিয়ে এসেছে। ঘুগনি আমি এর আগে কখনো বানাইনি সেটা বলাও ভুল, একবার বানিয়েছিলাম, তখন আমি অনেক ছোট, মা বাড়িতে বানিয়েছিলাম। তবে মাসিমণি পাশ থেকে বলে দিয়েছিল, আমি শুধু খুন্তি নাড়িয়েছিলাম। কিন্তু এখনও আমার মনে আছে সেটা খেতে খুব একটা ভালো হয়নি, কারণ আমার হাতে সোয়া সসটা খুব বেশি পড়ে গিয়েছিল। তাই ভাবছি আজকে নিজের মতো করে বানাবো। ঘুগনিতে তো আলু দিতেই হবে, তাই একটা বড় মাপের আলু নিয়ে নিয়েছি। কিন্তু দিদিবাড়িতে যাওয়ার সময় বেচার আলুটাকে ভুলেই গিয়েছিলাম, ফ্রিজেও রাখা হয়নি, একটু শুকিয়ে গেছে। একটু ছোটো ছোটো পিস করে আলু কেটে নিচ্ছি। একটাই আলু দিচ্ছি, কারণ আলু খাওয়ার লোক খুবই কম। আমার তো আলু খুব একটা বেশি পছন্দের জিনিস না, একদম ছোটো ছোটো করে কাটলাম, কারণ ঘুগনির সাথে যেন ছোটো ছোটো আলুগুলো পেটে চলে যায় আমার। আলুর সাথে সাথে আমি 2টো বড় মাপের পেঁয়াজও কেটে নিয়েছি। পেঁয়াজ কেটে তারপরে এদিকে আমি ঘুগনি বসিয়ে দিলাম। আর ওদিকে মাকে বলেছি তুমি ময়দাটাকে মাখো। আজকে ভেবেছিলাম ময়দাতে একটু কালো জিরেও দেবো, কিন্তু দেওয়া হলো না, কারণ আমার যে জিজু বাপিদা উনি হচ্ছে লুচি খাবে না। জিমে ঢোকার পর থেকে বাপিদা ভীষণ স্ট্রিক্ট ডায়েট মেনটেন করছে, তাই বাপিদা বলেছে আমি রুটি খাবো। একই ময়দা দিয়ে যেহেতু রুটিও হবে, তাই ভাবলাম থাক, কালো জিরা দিতে হবে না, নর্মাল যেভাবে মাখো ওভাবেই মাখো। ওদিকে মা তো ওটা করছে, এদিকে আমি ঘুগনিটাকে বসিয়ে দিলাম। প্রথমে ভাবছিলাম যে ঘুগনিটা কী করে করব, অন্য কোনো স্টেপ থাকে নাকি। তারপরে ভাবলাম একই তো জিনিস, সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিলে হয়ে যাবে। সময় কম ছিল বলে আমি আলাদা করে আর রসুন ছুঁড়িনি। আমার মনে পড়েছে ঘরে একটা গার্লিক পাউডার আছে, যেটা আমার এখন অবধি ইউজই করা হয়নি। এটা কেনার পর থেকে আমি এটা ইউজ করার মতো কোনো কিছু রান্নাই করিনি। তাই ভাবলাম আজকে যেহেতু সময় কম, আলাদা করে আর রসুন না দিয়ে এই গার্লিক পাউডারটা ইউজ করে দেখি। যদি এটার ভালো ফ্লেভার আজকে ঘুগনি থেকে পাওয়া যায়, তবেই বোঝা যাবে এটা কতটা কার্যকারী। ঘুগনি বানানোর জন্য এখানে আমি ইউজ করেছি হচ্ছে সাদা তেল। সাদা তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে আলু আর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। ওগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে গার্লিক পাউডার, ওটাতেও একটু ভেজে তারপরে দিয়েছি হচ্ছে টমেটো সস। তোমাদের কাছে টমেটো থাকলে ওটাও দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি সস ইউজ করেছি। তারপরে দিয়ে দিয়েছি সমস্ত গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু চিনি, একটু লবণ, সব কিছু দিয়ে একটু কষানো হয়ে গেলে তার মধ্যে সেদ্ধ করা ছোলাটা দিয়ে দিয়েছি।
ছোলাটা আমি সারা রাতে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু মা বললো ভেজানো ছোলা একটু সেদ্ধ করলে নাকি আরও স্বাদ বাড়ে, তাই একটু সেদ্ধ করে নিয়ে তবে আমি ছোলাটাকে দিয়ে দিলাম। এখন এটা একটু কষতে থাকবে, আর আলাদা সাইডে আমি বসিয়ে দিলাম লুচি। এদিকে দেখো মা ময়দা মেখে আমার জন্য লিচিও কেটে রেখেছে, এখন একটা একটা করে বেলবো আর ভাজবো। যেন ছোটোবেলায় যখন আমি কিছুই রান্না করতে পারতাম না, তখনও কিন্তু আমি ময়দা মেখে বা আটা মেখে রুটি বা লুচি বানাতে পারতাম। এদিকে এটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। ছোলাগুলো তো আগে থেকেই সেদ্ধ করা ছিল, শুধু আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করার জন্য যতটুকু পরিমাণে জল দরকার ততটুকু পরিমাণে জল গরম করে আমি দিয়ে দিলাম। তারপর গরম মশলা দিয়ে এখন 2 মিনিট লো ফ্লেমে রাখলে এটা হয়ে যাবে। তারাও তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই। গতকালকে গিয়েছিলাম দিদির সাথে স্টাইল বাজারে রিকের জন্য একটা সানগ্লাস নিতে, এবং স্টাইল বাজারে কিচেন আইটেমের এত ভ্যারাইটি পাওয়া যায় যে দেখা মাত্রই মনে হয় সব কিছুই নিয়ে নিই। আর তার সাথে ইদানিং এই কালারটা আমার এত পছন্দ হয়েছে, এই কালারে যাই দেখি তাই যেন পছন্দ হয়ে যায়। এই 3টে থালাবাটির সেট দেখা মাত্র আমার মনে হয়েছে যে এটা তো আমাকে নিতেই হবে। তোমরা সবাই জানো যে আমি রান্না করতে বা রান্না করে খাওয়াতে ঠিক কতটা ভালোবাসি। তার সাথে কিন্তু আমার আরেকটা জিনিস ভীষণ পছন্দের, সেটা হচ্ছে ভালোভাবে পরিবেশন করে খাওয়াতে। কারণ আমার মনে হয় ভালোভাবে পরিবেশন করে খাওয়ালে খাওয়ার স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। এই থালাবাটির সেটটা দেখে আমি ভেবেছিলাম যে এটাতে আমি মহালয়ার দিন লুচি ঘুগনি খাবো। তার সাথে কালো প্লেটটাও নিয়েছি, কি সুন্দর হয়েছে না দেখতে। এই 6টা গ্লাসের সেটও নিয়েছে, এখান থেকে 2টা উধাও হয়েছে, কারণ দিদি ওর মন পছন্দ 2টো কালার চুজ করে নিয়ে নিয়েছে। জিনিসগুলোর দামও কিন্তু বড্ড কম। এই 6টা গ্লাসের সেট নিয়েছে 70 টাকা, কালো প্লেটটা নিয়েছে হচ্ছে 100 টাকা, এবং ওই নীল 3টে বাটি এবং থালার সেট নিয়েছে হচ্ছে 200 টাকা। ভালোই, আমার রান্নাঘরের পুজোর ভালো শপিং হয়ে গেল। তোমাদের থালাবাটি দেখাতে দেখাতে এদিকে আমি গ্যাস অফ করতেই ভুলে গেছি। দেখো পুরো ঝোল টেনে নিয়েছে, একদম শুকনো হয়ে গেছে। এখন একটা থালা বাড়ছি দিদির জন্যে। বাপিদা খাবে না, দোকানে নিয়ে যাবে, ওখানে বললো খাবে। দিদিকে দিয়ে দিচ্ছে, কারণ দিদি বলে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ওদিকে রিক খাচ্ছে মিষ্টি দিয়ে, কারণ ও একদম ঝাল খেতে পায় না। আমি মা আর এখন খাবো না, আমি তো মোমো খেয়ে এসেছি, আমার এখন আর খেতে ইচ্ছে করছে না। আর মা তো এখন কাজে ব্যস্ত, মা মনে হয় পরেই খাবে। তো এভাবেই আমাদের মহালয়ার সকালটা ভীষণ আনন্দে কাটলো। আশা রাখছি তোমাদেরও আজকে দিনটা ভীষণ আনন্দে কাটছে। এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।